যে ঘটনাটি শেয়ার করব সেটি মূলত একটি লাশবাহী গাড়িকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি ঘটনা শোনা এক লাশবাহী গাড়ির ড্রাইভারের কাছে। তার বাড়িও আমাদের গ্রামে। তিনি সাধারণত লাশ বহন করার কাজে নিয়োজিত। তার নাম রাশেদুল ভাই। এবার আসি ঘটনায়। একদিন তার ডিউটি শেষে রাতের দিকে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তখন হঠাৎ বস ফোন করে বললেন যে ফরিদপুরে কোনো একটি মর্গ থেকে একটা ময়না তদন্ত করা লাশ নিয়ে মাগুরার এক গ্রামে আসতে হবে। তখন তিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 12:30 মতো বাজে। এই গভীর রাতে তার যেতে ইচ্ছে না করলেও তাকে যেতেই হয়, কেননা এটির উপরেই তার জীবিকা নির্বাহ করে। তাই তিনি ফরিদপুরের ওই মর্গের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা হলেন। রাশেদুল ভাই সেখানে পৌঁছানোর পর তাকে তার বস মৃত ব্যক্তির ঠিকানা দিয়ে লাশটাকে গাড়িতে ওঠাতে বলেন। রাশেদ ভাই এবং ওইখানকার একজন সহকর্মী দুজনে মিলে লাশটাকে গাড়িতে ওঠায়। ওঠানোর সময় তাদের অনেক কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল লাশটা স্বাভাবিক ওজনের চেয়ে অনেক ভারী হয়ে আছে। তারা লক্ষ্য করলেন লাশের ওপরে যে সাদা কাপড়টা থাকে সেটা রক্তে লাল হয়ে গিয়েছে এবং লাশ নিয়ে যাওয়ার ট্রলিটা বেয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছিল, আর প্রচন্ড দুর্গন্ধও আসছিল লাশ থেকে। লাশটা অনেক কষ্টে গাড়িতে তোলার পর রাশেদুল ভাই গাড়ি স্টার্ট করে তার বসের দেয়া ঠিকানা অনুযায়ী রওনা দিলেন। ঠিকানাটি ছিল মাগুরা জেলার কোনো একটি গ্রামে। গাড়ি চালানোর সময় তার আবার সিগারেট খাওয়ার অভ্যেস ছিল, তাই তিনি একটি সিগারেট ধরিয়ে মুখে নিলেন। তিনি যতক্ষণ গাড়ি চালাচ্ছিলেন সিগারেট খাচ্ছেন এবং সবকিছু তার ঠিকঠাক চলছিল, কিন্তু সিগারেট শেষ হওয়া মাত্রই তিনি অনুভব করলেন পেছন থেকে কেমন যেন ফিস ফিস শব্দ এবং একটা কান্নার আওয়াজ। তিনি ভাবলেন এটা হয়তো তার মনের ভুল। তারপর তিনি অনুভব করলেন গাড়ির ইঞ্জিন থেকে কেমন এক অদ্ভুত শব্দ আসছে, যেমনটা হয় অনেক বেশি ওজনের কোনো বস্তু বহন করলে। তিনি অনেক ঘাবড়ে গেলেন। তারপর তিনি ওই ফিস ফিস শব্দটা আরো জোরে জোরে শুনতে পেলেন, আর তার গাড়ির ওপর থেকে অনেক জোরালো শব্দে ঠক 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 করে আওয়াজ আসছিল। একটা বড় হাতুড়ি দিয়ে লোহার কংক্রিটে 6-7 জন মিলে আঘাত করলে যেমন শব্দ হয়, ঠিক তেমন আওয়াজ। ওপরে কি হচ্ছে তা দেখার জন্য তিনি তার ডান হাত লুকিং গ্লাসটায় লাগিয়ে সুইচটা চেপে ওপরের দিকে ঘোরালেন। তিনি দেখলেন ওপরে কয়েকটা কালো রঙের লম্বা লম্বা জন্তু, আবার অনেক লম্বা মানুষের মতো আকৃতির প্রাণীরা কুড়ালের মতো চোখা একটা বস্তু দিয়ে গাড়ির ছাদে আঘাত করছে। এটা দেখে তিনি প্রচন্ড পরিমাণে ঘামতে লাগলেন। তিনি গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন, তাও যেন পথ শেষ হচ্ছে না। হঠাৎ রাশেদুল ভাই তার গাড়ির হেডলাইটের আলোতে লক্ষ্য করলেন তার গাড়ির সামনে রাস্তার মাঝখানে লম্বা সাদা কাপড় পরা বিভৎস চেহারার একটা মেয়ে দাঁড়িয়ে তাকে ইশারা করে গাড়ি থামাতে বলছে। মেয়েটার চোখ ছিল সম্পূর্ণ ধবধবে সাদা রঙের এবং কাপড়ের আঁচল রাস্তার পাশে এক জঙ্গলের ভেতর ঢুকে গেছে। মেয়েটির কাছে গাড়ি নিয়ে যাওয়া মাত্র মেয়েটি রাশেদুল ভাইকে বলছে, আমাকে নিয়ে যা, দাঁড়া, আমার খুব বিপদ। রাশেদুল ভাই চিন্তা করলেন আজ তার সাথে খারাপ কিছু একটা ঘটতে চলেছে। তিনি গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিলেন এবং মেয়েটার সাইড থেকে ক্রস করে চলে গেলেন। তারপর তার কাছে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। সেই ফিস ফিস শব্দ আর গাড়ির ওপরে থাকা আওয়াজ তিনি আর পাচ্ছিলেন না। এমন ভাবে কিছু পথ যাওয়ার পর হঠাৎ তিনি আবার সেই ফিস ফিস শব্দ শুনতে পান। তবে এবার তিনি অনুভব করলেন
সেই ফিসফিস শব্দের সাথে আর একটা ফিসফিস শব্দ, ঠিক যেমনটা হয় একজন যদি অপরজনের সাথে কথা বলে। তারপর রাশেদুল ভাই একটু সাহস করে গাড়ির ভেতরে থাকা মিরর গ্লাসের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলেন। তারপর তিনি তা দেখলেন। তা দেখার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। গ্লাসের দিকে তাকানো মাত্রই তিনি দেখতে পেলেন লাশটা ট্রলির ওপর বসে আছে। শুধু তাই নয়, লাশের পাশে আরো কয়েকজন লোক বসে আছে, যাকে কিনা তিনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। তারা দুজনই এরকম ফিস ফিস শব্দে একে অন্যজনের সাথে কথা বলছে। তাদের দুজনের ঘাড়ের ওপর মাথা ছিল বিচ্ছিন্ন, গলার ওপর থেকে টকবক করে রক্ত যেন উপচে পড়ছে, ঠিক যেমনটা হয় অনেক আগুনে তাপ দিয়ে পানি ফোটালে। এমন দৃশ্য দেখে রাশেদুল ভাই ঘামতে লাগলেন। তিনি কি করবেন বুঝতে না পেরে দোয়া দুরুদ পড়তে লাগলেন। হঠাৎ তিনি ফজরের আজান শুনতে পেলেন। সব কেমন নিস্তব্ধ হয়ে গেল। সেই মুহূর্তে তিনি তার গন্তব্যে পৌঁছে গেলেন। তারপর তিনি ওই গ্রামে লাশটা রেখে আসলেন। আর সেখান থেকে তিনি লোকমুখে জানতে পারলেন লোকটাকে নাকি তার বউ সম্পত্তির লোভে নিজের হাতে গলা কেটে হত্যা করেছিল। তার বউ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এই ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু তিনি পরের দিন যখন ঘুমালেন, হঠাৎ স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন একটা সাদা কাপড় পরা মেয়ে তাকে ডাকছে, বলছে, তুই আমাকে রাস্তার মাঝখানে রেখে চলে গেলি কেন? আমি তোকে ছাড়বো না। এখনো রাশেদুল ভাই ওই মহিলাটাকে প্রায় স্বপ্নে দেখেন। মহিলাটি স্বপ্নে তাকে ভয় দেখায়। তিনি আজও এই ঘটনার কোনো ব্যাখ্যা পাননি। আসসালামু আলাইকুম, আমি আফনান আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি রক্তহীন করা অ্যাম্বুলেন্সের একটি ঘটনা। কথা না বাড়িয়ে আমি সরাসরি গল্পে চলে যাই। ঘটনাটির সময় ছিল 2009 সাল। যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে রফিক। উনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। উনি অ্যাম্বুলেন্সটা বেসিক্যালি দুটো মেডিকেল থেকে দুটো মেডিকেলের রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন। একটি হচ্ছে মিডফোর্ড হসপিটাল, আর একটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এদিকে বেশি থাকেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে রোগীর পরিমাণ বেশি, ওনার ট্রিপটাও বেশি পাওয়া যায়। এই জন্য উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এই সাইডটাতেই ওনার আনাগোনাটা বেশি। যেদিন ঘটনাটি ঘটে ওই তারিখটা ছিল হচ্ছে মঙ্গলবার এবং সময়টা ছিল আগস্ট মাস। তো এমন একটি সময়ে, ওই সময় প্রচন্ড গরম ছিল, গরমকাল বেশ, কারণ আগস্টে তো আমাদের এখানে বেশ বাংলাদেশে কিন্তু বেশ গরম থাকে। ওই সময়ে রাত বাজে প্রায়, ওনার ভাষ্য অনুযায়ী রাত বাজে তখন প্রায় 11টা। ওনার পরিচিত একজন ব্যক্তি, যিনি ওই হসপিটালের 4র্থ শ্রেণীর একজন কর্মচারী, সাধারণত তাদের মাধ্যম দিয়ে ওনারা ট্রিপ গুলো পেয়ে থাকেন। সেই ব্যক্তিটি এসে তাকে জানায় যে আরিচার ঘাট যেটি রয়েছে, এই ঘাটের পাশে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে একটি লাশ পৌঁছে দিতে হবে। এখন তিনি জিজ্ঞেস করেন যে লাশের কি হয়েছিল, কিভাবে মারা গেল। তখন তারা বলে যে উনি এমনিতেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তো এই কথা বলার পর উনি রাজি হয়ে যান এবং সাধারণত যে ভাড়া ওনারা ঠিক করেন অ্যাম্বুলেন্স চালকরা, দেখা যাচ্ছে ভাড়ার একটি অংশ যিনি এই ট্রিপটা এনে দেন তাকে দিতে হয়। তো ঠিক হলো যে তখন 7,000 টাকায় আরিচায় পৌঁছে দেবেন।
ওই সময় কিন্তু 7,000 টাকা অনেক, মানে আরিচা অনুযায়ী, যেহেতু নদী পার হতে হচ্ছে না, ফেরির খরচটা লাগছে না, সেই অনুযায়ী 7,000 টাকা কিন্তু ওনার জন্য বেশ ভালো অ্যামাউন্টের একটি টাকা। তো উনি রাজি হয়ে যান এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীকে উনি 2,000 টাকা দেন এবং 5,000 টাকা উনি ওনার কাছে রাখেন, মানে এরকম একটা শর্ত হয় আর কি। এবং ট্রিপ শুরু করার আগেই ফুল টাকাটা পেইড করে নিতে হয়। সাধারণত ওইখানে নাকি এইভাবেই সিস্টেমে এই ট্রিপ গুলো অ্যাম্বুলেন্সের যারা চালক তারা এরকম মানে এই কাজটা করে থাকেন। কারণ অনেক সময় দেখা যায় লাশ নিয়ে বাসায় নামানোর পরে সবাই লাশ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যান, অ্যাম্বুলেন্সের কথা মনে থাকে না, চালকের কথা মনে থাকে না। এই জন্য ওঠার আগেই সাধারণত এই টাকাটা ওনারা পারতপক্ষে মানে নিয়ে নেওয়ার চেষ্টা করেন। যখন লাশটি নিয়ে আসা হয়, লাশের সাথে 4 জন লোক ছিল, 3 জন পুরুষ এবং 1 জন মহিলা। গাড়িতে ওঠার পরপরই স্বাভাবিকভাবেই রফিক সাহেব উনি টাকা দাবি করেন এবং ওনারা কোনো ধরনের কোনো উচ্চপাচ্য ছাড়াই টাকাটা দিয়েও দেন। গাড়ি চলতে থাকে। রাত তখন প্রায় 1টা বাজে। রাত 1টার মধ্যে ওনারা মানিকগঞ্জ প্রায় পার হয়ে যাবেন এমন একটি সময়। তো হঠাৎ করে উথুলি নামক একটি জায়গা রয়েছে, এই উথুলি জায়গা থেকে সামান্য একটু পার হলেই হাতের বাম দিক দিয়ে পাটুরিয়া ঘাটের দিকে রাস্তা চলে গিয়েছে এবং সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে আরিচা ঘাটের দিকে। এখন যেহেতু আরিচা ঘাট দিয়ে ওইভাবে ফেরি পার হয় না, এখন পাটুরিয়া ঘাট দিয়েই হয়, এই জন্য আরিচা ঘাটগামী ওই রাস্তাতে সাধারণত যানবাহন খুব কম চলাচল করে। দিনের বেলা তো কম চলাচল করে, রাতের বেলা তো কোনো কথাই নেই। যখন উথুলি নামক ওই জায়গাটাতে উনি আসছেন গাড়ি নিয়ে, হঠাৎ করে গাড়িতে একটি ঝাঁকুনি দেয়। সাধারণত ব্রেক করা ছাড়া যদি কোনো একটি গাড়ি স্পিড ব্রেকার পার হয়, ঠিক যেভাবে ঝাঁকি লাগে অমন একটি ঝাঁকি লাগে, একটি ঝাঁকি অনুভূত হয় গাড়িতে। তখন ঝাঁকি খেয়ে সাধারণত দেখা যাচ্ছে যে গাড়ির যাত্রীরা একটু কথা বলে ওঠেন যে এই আসতে চালো। তখন ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। রফিক সাহেব দেখলেন যে না, ওনারা কোনো কথা বললেন না এবং রফিক সাহেব একটা বিষয়টা খেয়াল করলেন যে যখন উনি তো এর আগেও এখানে আসছেন, ঠিক যে জায়গাটাতে গাড়িতে ঝাঁকি লেগেছে এখানে কোনো স্পিড ব্রেকার ছিল না, কোনো উঁচু জায়গা ছিল না, তাহলে হঠাৎ করে ঝাঁকি লাগলো কেন? উনি চিন্তা করেন হয়তো বা চাকার নিচে কোনো ইট বা শক্ত কিছু পড়েছিল, এই জন্য ঝাঁকি লেগেছে, উনি খেয়াল করতে পারেননি। উনি আর 7-5 ভাবেননি, উনি সোজা চলে যাচ্ছেন। তো উনি যখন আরিচার রাস্তা দিয়ে ঢোকেন, এই জায়গাটা কিন্তু খুবই নীরব। যারা ওই রাস্তায় কখনো চলাচল করেছেন, এমনকি দিনের বেলা তো তারা কিন্তু আপনারা জানেন যে রাস্তার 2 ধারে এখনো পর্যন্ত তেমন কোনো মানব বসতিই নাই, দীর্ঘ পথ কোনো মানব বসতি নেই, একদম ঘাটের কাছাকাছি গিয়ে গ্রাম রয়েছে, কিন্তু তার আগ পর্যন্ত রাস্তার 2 ধারে ওইভাবে কোনো আপনারা বসতি দেখতে পাবেন না। এখনো তো সামান্য কিছু হয়েছে, আগে তো সেটাও ছিল না। উনি যখন যাচ্ছেন প্রায় 1 কিলোমিটার পার হওয়ার পর হঠাৎ করে একজন পুরুষ যাত্রী, যিনি ওই লাশের সাথে ছিলেন, তার আত্মীয়, উনি বললেন যে এই ড্রাইভার গাড়ি থামাও। তখন রফিক সাহেব গাড়িটা থামিয়ে দেন। উনি ভাবেন এখানে হয়তোবা তাদের বাড়ি, এখানে হয়তোবা নামবে তারা। ওই ব্যক্তি রফিক সাহেবকে বলেন আমরা লাশ নিয়ে এখানেই নামবো। রফিক সাহেব স্বাভাবিকভাবে গাড়ি থেকে নামেন, পেছনের যে ব্যাক ডালাটা আছে সেটা খুলে দেন এবং স্ট্রেচারে করে লাশটা নামান। নামানোর পরে রফিক সাহেব অবাক হয়ে দেখেন যে আশেপাশে কোনো ঘর বাড়ি নাই। তখন জিজ্ঞেস করলেন যে আপনাদের বাড়ি কোথায়? এখানে তো আশেপাশে ঘর বাড়ি দেখছি না, আপনারা লাশ নিয়ে যাবেন কিভাবে?
আপনাদের কোনো আত্মীয় স্বজন তো এখানে দেখছি না। তখন ওনাদের মধ্যে একজন বলেন যে সে চিন্তা তোমাকে করতে হবে না, সেটা আমরা দেখব, তুমি চলে যাও। যেহেতু উনি আগের থেকেই টাকা পেয়ে গিয়েছিলেন, সুতরাং তার কোনো উচ্চবাচ্য ছিল না, এই জন্য উনি ওইখানেই গাড়ি ঘুরিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। উনি যখন রওনা করছিলেন, রওনা করতে করতে ঠিক উথুলি যে স্ট্যান্ডটা, বাস স্ট্যান্ড যেটা আছে, সেখানে আসার পরে দেখলেন যে 4 জন লোক হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি অবাক হয়ে দেখলেন যে এই 4 জন লোক তো সেই 4 জন লোক যাদেরকে উনি এই মাত্রই নামিয়ে দিয়ে এসেছেন, এবং তাদের সাথে একটি লাশও রয়েছে। উনি খুব অবাক হন। উনি গাড়ি থামান, উনি জিজ্ঞেস করেন, কি ব্যাপার আপনারা এখানে? আপনাদেরকে না একটু আগেই নামিয়ে দিয়ে আসলাম। তখন ওনারা বলেন, কি বলছেন আপনি? আপনি তো পুথুলিতে আমাদেরকে নামিয়ে দিলেন, জোর করে আমাদেরকে নামিয়ে দিয়ে আপনি সোজা চলে গেলেন, এখন আবার ঘুরে আসছেন, আমরা এখন এই লাশটা কিভাবে নিয়ে যাব? রফিক সাহেব যতটুকু না অবাক হন, তার থেকে বেশি বিরক্ত হন যে আমি মাত্র নামিয়ে দিয়ে আসলাম তাদেরকে, অথচ ঘুরে আসার পরে তারা এখানে কিভাবে আসলো, আর এখন এসে বলছে আমি নাকি উথুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নামিয়ে দিয়েছি। যাই হোক, যেহেতু এটা একটা অবাক করার মতো বিষয় ছিল, উনি কিছুতেই মেলাতে পারছিলেন না যে একটু আগেই তো উনি নামিয়ে দিয়ে আসছেন, হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন ঘটলো। তো উনি 7-5 না ভেবে বলেন যে আচ্ছা ঠিক আছে, ওঠেন, গাড়িতে ওঠেন, আমি আবার আপনাদেরকে নামিয়ে দিয়ে আসছি। তখন উনি আবার ওই লাশ সহ ওই যাত্রীদেরকে গাড়িতে তোলেন, তুলে আবার গাড়ি চলা শুরু করে। চলতে 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 হঠাৎ একটি জায়গায় উনি চলে আসেন, সেই জায়গাটি, যে জায়গাটিতে একটু আগেই 4 জন ব্যক্তি সমেত লাশ নামিয়ে দিয়েছিলেন, এবং উনি দেখছেন যে এই 4 জন ব্যক্তি হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি এবার ভয় পেয়ে যান যে কি ব্যাপার, তাহলে আমার গাড়িতে কে বসা? পেছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কেউ নেই। উনি প্রচন্ড ভয় পান, তারপরও গাড়ি থামান। ঘটনাগুলা দেওয়া হয়েছে, যেহেতু এই জায়গাটাতেই উনি নামিয়ে দিয়ে গেছিলেন তাদেরকে। ঘটনাগুলা পাইলেন, উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে? তখন ওদের মধ্যে থেকে একজন বলেন যে আপনি আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেলেন কেন? আমরা কি এখানে নামবো? এখানে নিয়ে আমরা লাশ নিয়ে কোথায় যাব? আমরা তো আরিচার পাশে যে গ্রামটি রয়েছে সেখানে যাব। রফিক সাহেব এবারও অবাক হন এবং বিরক্ত হন। তখন উনি বলেন যে আপনারাই বললেন যে এখানে নামিয়ে দিতে, আমি নামিয়ে দিলাম, আবার আমি ঘুরে চলে গেলাম, আবার আপনাদেরকে আরিচা থেকে এখানে নিয়ে আসলাম, এটা কি হচ্ছে? তখন তারা বলে, কি ব্যাপার, আপনি আরিচায় আমাদেরকে পাবেন কোথায়? আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, আপনি তো আমাদেরকে জোর করে এখানে নামিয়ে দিয়ে গেলেন। তখন উনি বলেন, আমি আপনাদেরকে জোর করে কিভাবে নামাবো? লাশ সহকে কেউ জোর করে কাউকে নামায়? এভাবে ওনাদের সাথে তর্কাতর্কি হয়। যাই হোক, এক পর্যায়ে রফিক সাহেব বলেন, আচ্ছা ঠিক আছে, ওঠেন, আপনারা কোথায় যাবেন আমি নামিয়ে দিচ্ছি। কিন্তু ওনার মনের মধ্যে কিছুতেই যে খচখচানি হচ্ছিল সেটা যাচ্ছিল না, যে এখানে আমি প্রথমে নামালাম, আবার চলে যাওয়ার পর উথুলি বাস স্ট্যান্ডে তাদের সাথে দেখা, তারা বলল তারা নাকি উথুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নাকি আমি নামিয়ে দিয়েছি, আবার তাদেরকে উঠিয়ে আনার পর এখানে আবার তাদেরকে দেখছি, অথচ গাড়ির মধ্যে থেকে তাদের কাউকে দেখছি না। তাহলে তারা কোথায় গেল বা কি হচ্ছে আমার সাথে? উনি মনে মনে খুব ভয় পাচ্ছিলেন, কিন্তু যেহেতু উনি প্রায় 45 বছর বয়স ওনার ছিল রফিক সাহেবের, এবং মোটামুটি 20-22 বছর থেকেই উনি
এই অ্যাম্বুলেন্স চালান। অনেক ঘটনা, এই ছোটখাটো ঘটনা এই অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে রাস্তাঘাটে ওনার সাথে ঘটেছে, একদম টুকিটাকি সেই জিনিসগুলো। কিন্তু এই ধরনের অদ্ভুত বিষয় ওনার সাথে কিন্তু কখনো ঘটেনি। তো উনি গাড়ি চালাচ্ছিলেন, প্রায় 1.5 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একজন বলেন যে একটু গাড়িটা থামান। তখন রফিক সাহেব বলেন যে এখানে কি আপনারা নামবেন? বলে না, এখানে নামবো না, আমাদের একটি কাজ আছে। এই কথা বলে একজন নামেন, অন্যরা গাড়িতে থাকেন। এখন রফিক সাহেবের ওনার একটু প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন ছিল। তো উনি মাত্র কয়েক মিনিটের সময় নিয়ে উনি আবার গাড়ির কাছে ফিরে আসেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, গাড়িতে একজন মানুষও নাই, একজন মানুষও নাই। কোথায় গেল তারা? কিন্তু গাড়ির মধ্যে লাশ কিন্তু রয়েছে। রফিক সাহেব চিন্তা করছেন যে মাঝে মাঝে কিন্তু এরকম লাশ দিয়ে ধোকা দিয়ে অনেক সময় গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে, ওনার সাথে সেই ধরনের ঘটনা ঘটছে না তো? তখন উনি চিন্তা করেন আসলে এই লোকটি মারা গেছে কিনা একটু চেক করে দেখি। এবং রফিক সাহেব সাহস করে গাড়ির ব্যাক ডালাটা খুলে লাশের হাতের পালস চেক করে দেখেন আসলে সত্যিই মারা গেছে। এবং লাশের উপরের কাপড়টা সরিয়ে দেখেন যে সেটা একটা পুরুষ মানুষের লাশ, বয়স 70 বা 80 হবে এমন বয়স। তো দেখে মনে হচ্ছিল উনি স্বাভাবিকভাবেই মারা গেছেন। তখন উনি চিন্তা করলেন যে আসলেই তো এটা লাশ, এখানে লাশ দিয়ে ধোকা দেওয়ার তো কিছু নাই, কিন্তু লোকগুলো কোথায় গেল? উনি অনেক ডাকাডাকি করার পরেও কোন লোককে দেখতে পেলেন না। ওদিকে উনি খেয়াল করছিলেন যে আরিচা ঘাট খুব বেশি দূরে নয়। তখন উনি চিন্তা করলেন যে যেহেতু কাউকে পাওয়া যাচ্ছে না, তাহলে আমি গাড়িটি চালিয়ে আরিচা ঘাটের কাছে চলে যাই। ওখানে গেলে হয়তো বা কোনো মানুষ পাবো, তাদের কাছে জিজ্ঞেস করলেই এই লোককে দেখালে বলে দিতে পারবেন যে উনি কোন বাড়ির বা কোন গ্রামের, হয়তো অনেকেই চিনবেন তাকে। এই চিন্তা করে উনি গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি স্টার্ট দেওয়ার পর উনি আরিচা ঘাটের কাছে চলে আসেন এবং দেখেন ওখানে বেশ 2-1 লোক, বিশেষ করে ওই যারা বাজারের যে পাহারাদার বা চৌকিদার, তারা সেখানে আছে। তখন গাড়ি থামিয়ে তাদের একজনকে ডাকলেন। ডাকার পরে বললেন যে আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই যে ভিতরে আমার গাড়ির মধ্যে যে লাশ রয়েছে, এটি আপনাদের এলাকার কার লাশ? তখন 2 চৌকিদার খুব অবাক হয়ে রফিক সাহেবের দিকে তাকান, বলে যে লাশ কোথায়? লাশ? তখন বলে এই যে আমার গাড়িতে। আপনার গাড়িতে তো কোনো লাশ দেখছি না। সত্যি রফিক সাহেব পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কোনো লাশ নেই। রফিক সাহেব মারাত্মক ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পরে ওই চৌকিদারকে সবকিছু খুলে বলেন যে এই ঘটনা ওনার সঙ্গে ঘটেছে। তখন চৌকিদার বলেন যে আমরা তো এই গ্রামের খুবই পুরাতন বাসিন্দা, এখানে এমন কোন লোক মারা গিয়েছে বলে তো আমরা জানি না। একথা শুনে রফিক সাহেব চিন্তা করেন হয়তোবা ওনারা জানেন না, এটা হতেই পারে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছিল, এগুলো আসলে কেন ওনার সাথে ঘটছিল উনি কিছুতেই বুঝতে পারছিলেন না, কোনো হিসাব মিলাতে পারছিলেন না। উনি ওই দিন আর গাড়ি নিয়ে ঢাকায় যেতে পারেননি। উনি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েন এবং ওনার ওই বিপর্যস্ততা দেখে আরিচা ঘাটের 2 চৌকিদার তারা তাকে গাড়িটা পার্কিং করার ব্যবস্থা করে এবং রেস্ট নেওয়ার জন্য তাদের যে বিশ্রামের যে জায়গাটা আছে সেটা ছেড়ে দেয়, বলে যে আপনি এখানে বিশ্রাম করেন। এবং বিশ্রাম করার পর সকালবেলা
যখন উনি ওঠেন রফিক সাহেব, তখন আশেপাশে অনেক লোক আসে। সবাই কৌতূহল হয়ে তাকে প্রশ্ন করতে থাকেন যে আসলে কি ঘটনা ঘটেছিল। উনি আবারও সেটা খুলে বলেন। তখন একজন লোক বলেন যে হ্যাঁ, আমাদের পাশের গ্রামে একজন মুরব্বী। ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। মারা গিয়েছে, কিন্তু সে যতটুকু জানে যে রাত প্রায় 3টার দিকে তার জানাজা হয়েছে এবং জানাজা করার পর তাকে কবরস্থ করা হয়েছে এবং তাকে নাকি একটি মাইক্রোবাসে করেই নিয়ে আসা হয়েছিল। উনি খুব অবাক হন যে আসলে আমি তাহলে কার লাশ নিয়ে আসলাম। তখন উনি বলেন যে আসলে এই লাশের বাড়িটি কোথায় আমাকে দেখাতে পারবেন। তখন একজন লোক ওই বাড়িতে নিয়ে যায় তাকে। বাড়িতে নিয়ে যাওয়ার পর উনি লক্ষ্য করেন যে যে চারজন লোককে উনি নিয়ে এসেছিলেন, সেই 4 জন লোক ওই বাড়িরই আত্মীয় স্বজন, কিন্তু এই 4 জন লোক ওই ড্রাইভারকে চিনতে পারছে না কিছুতেই। তখন ড্রাইভার বললেন, বিশেষ করে রফিক সাহেব, যে আমি তো আপনাদেরকে কালকেই নিয়ে আসলাম, লাশের সাথে নিয়ে আসলাম, এই ঘটনা ঘটলো। তখন ওনারা বললেন, না তো, আমরা তো আপনার গাড়িতে আসিনি, আপনার মাইক্রোবাসের কালার হচ্ছে কালো, আর আমরা যেই মাইক্রোবাসে এসেছিলাম সেটার রং সাদা, আমরা তো আপনার গাড়িতে আসিনি। তখন রফিক সাহেব চিন্তা করলেন যে তাহলে এই যে ওনাদের কাছ থেকে যে টাকাটা পেয়েছিল, সে টাকাটা তখন ওনার পকেটে। তখন এই যে আপনারাই তো আমাকে টাকা দিয়েছেন। বলে, না তো, আমরা তো কোনো টাকা দেইনি আপনাকে। এবার আর রফিক সাহেব উনি ওনার সেন্সটা ধরে রাখতে পারেন না, উনি ওখানে আবার সেন্সলেস হয়ে পড়ে যান। ঘন্টাখানেক পর যখন ওনার জ্ঞান ফেরে, তখন রফিক সাহেব ওনার বাড়িতে ফোন করেন। ওনার বাড়ির থেকে লোক আসার পর সেই ব্যক্তি গাড়ি ড্রাইভ করে রফিক সাহেবকে ঢাকাতে নিয়ে যান এবং এই ঘটনার পরে দীর্ঘদিন উনি অ্যাম্বুলেন্স চালাননি। পরে মানসিকভাবে সুস্থ হওয়ার পর আবার উনি অ্যাম্বুলেন্স চালান। উনি কিন্তু এখনো অ্যাম্বুলেন্স চালান। উনি এখনো ঢাকা মেডিকেল, মিটফোর্ড বা সোহরাওয়ার্দী এখানকার রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন। ঘটনাটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বশির মিয়ার সাথে 1978 সালের দিকে ঘটেছিল। বশির মিয়ার তখন আনুমানিক বয়স ছিল 23 কি 24 বছর। তিনি ছিলেন খুবই সাহসী একজন মানুষ। ওনার পেশা ছিল চাষাবাদ করা। ওনার নিজের কোনো জমি ছিল না, অন্যের কাছ থেকে জমি বর্গা নিয়ে চাষ করতেন এবং সেখান থেকে যে ফসল উঠতো তার একটি অংশ জমির মালিককে দিতে হতো নিয়ম অনুযায়ী। পরিবারে তিনি, তার স্ত্রী এবং 3 মাসে একটা বাচ্চা ছিল। তার মা বাবা আগেই মারা গিয়েছিলেন। তো আসুন এবার আসি মূল ঘটনায়। ঘটনা যখন ঘটে সময়টা ছিল বৈশাখ মাসের শেষ দিকে। একদিন দুপুরবেলা খবর আসে বশির মিয়ার খালা মারা গেছেন। তো খালার প্রতিবেশী একজন সাইকেলে করে এসে মৃত্যুর খবরটা দেয়। ওই সময় তো এরকম মোবাইল ফোন ছিল না 1978 সালের দিকে, তার কারণে খবরগুলো মুখে মুখেই দিতে হতো। তো সেই ব্যক্তি বশির মিয়ার আগে থেকে পরিচিত ছিলেন বিধায় সেই ব্যক্তিকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন এবং তার সাথেই সাইকেলে করে খালার ওখানে যাবেন বলে ঠিক করেন। যেহেতু তার সন্তানের বয়স অনেক কম, তাই স্ত্রীকে বলেন যে যত তাড়াতাড়ি পারেন উনি চলে আসবেন বাসায়। তো পাশের বাসার খালাকে বলেন যে তার স্ত্রীর সাথে থাকতে, যতক্ষণ না উনি না আসেন উনি লাশ দাফন করে চলে আসবেন। তো বশির মিয়া সেই লোকের সাইকেলে করে রওনা দেন এবং বিকেলে এসে চুয়াডাঙ্গাতে পৌঁছান। এরপর খালাদের বাড়ির অন্য আত্মীয় স্বজন আস্তে আস্তে আসতে থাকে। তো বিকেল গড়িয়ে যায়।
তো এরপর লাশ দাফন করতে করতে মাগরিবের আজানও দিয়ে দেয়। লাশ দাফন করার পর খালার যেই বাড়িটা ছিল আর যে আত্মীয় স্বজনরা ছিল তাদের কাছ থেকে বিদায় নেন। শুরুতে তাদেরকে মানে ম্যানেজ করতে কষ্ট হয়েছিল, কারণ অনেক দূর যাবেন, থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু উনি তো জানান যে ওনার বাচ্চাটা অনেক ছোট, ওনার স্ত্রীকে পাশের বাড়ির এক খালার দায়িত্বে দিয়ে এসেছেন, রাত্রেবেলা বাসায় যেতেই হবে, তো ওনাকে বাড়ি ফিরতেই হবে। আর ওনার বাড়ি ফেরার কিন্তু আরো একটা কারণ ছিল, সেটা হলো মাঠে পাকা ধান ছিল। যদি জমিতে বৃষ্টির কারণে পানি বেঁধে যায় তাহলে সকালে সেই পানিটা নিষ্কাশন করতে হবে, তাহলে বড় রকমের একটা ক্ষতি হতে পারে। তো যাই হোক, বশির মিয়ার জোরাজুরিতে শেষে সবাই তাকে বিদায় দেন। যেহেতু তার খালা বাড়ি ছিল চুয়াডাঙ্গা জেলা সদরে, তো রাত্রে আলমডাঙ্গা গামী যে গাড়ি, সেই গাড়ি খুঁজতে থাকেন, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় উনি কোনো গাড়ি পান না। তখন বশির মিয়া সিদ্ধান্ত নেন যে হেঁটেই বাড়ি যাবে। সেই চিন্তা ভাবনা করে সোজা রেল লাইন ধরে হাঁটলে তার সময় অনেক কম লাগবে এবং বাড়ি পৌঁছানো সহজ হবে। সেই চিন্তা করে বশির মিয়া ওই রেল লাইন ধরে হাঁটা শুরু করেন। আবার চিন্তা করে রাস্তার ভিতরে যদি কোনো চোর ডাকাত আমাকে ধরে, আমার কাছে তো নেওয়ার মতো আর কিছুই নাই, সুতরাং হারানোর কোনো কিছু ভয় নাই। আর উনি তো রাত বিরাতে মাঠে ঘাটে কাজ করে অভ্যস্ত, ভয় ডর একটু কমই আছে ওনার। উনি চুয়াডাঙ্গা থেকে রেল লাইন ধরে হাঁটা শুরু করেন আলমডাঙ্গার দিকে। রেল লাইনের দুই লোহার যে লাইনটা রয়েছে, এর মাঝে লোহার পাটাতন থাকে, কোথাও কোথাও আবার দেখা যায় কাঠের পাটাতন থাকে, স্লিপার যেটাকে বলে আর কি। তো উনি এই এক একটা পাটাতনের উপর পা ফেলে ফেলে হেঁটে আসছেন। চারদিকে আশেপাশে মাঠ, এমন একটা জায়গায় চলে আসছেন আশেপাশে কোনো ঘর বাড়িও দেখা যাচ্ছে না। তো এভাবে হাঁটতে হাঁটতে বশির মিয়া একটা সময় দেখতে পান যে রেল লাইনের পাশে মাটির রাস্তা গেছে একটা জায়গায় এসে, সব জায়গায় যে রাস্তা ছিল তা না। তো এর মাঝে সন্ধ্যার পরে কিন্তু বৃষ্টি হয়েছিল। মূলত ওই বৃষ্টি হওয়ার কারণে তার মাথায় কিন্তু একটা জিনিস কাজ করে যে আমার জমিতে পানি বেঁধে গেল কিনা। তো বৃষ্টি হওয়ার কারণে রাস্তার কিছু কিছু জায়গায় কাদা পানি এগুলো হয়ে গেছে আর কি। আর বশির মিয়ার ইচ্ছা থাকলেও ওই রাস্তা দিয়ে তো যেতে পারছেন না কাদা পানি হওয়ার কারণে, এই জন্য মূলত উনি রেল লাইনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে উনি একটা শব্দ শুনতে পান। অল্প কিছু সময় পর উনি অনেক দূরে আলো দেখতে পান। উনি বুঝতে পারেন সামনে ট্রেন আসছে। তখন বশির মিয়া রেল লাইনে হাঁটা বাদ দিয়ে সেই মাটির রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন। ট্রেন তার কাছে আসার মোটামুটি 100-150 হাত তখনও দূরে ছিল। হঠাৎ করে বশির মিয়া লক্ষ্য করেন তার পেছন দিক থেকে হুড়মুড়িয়ে 10-12 বছরের বাচ্চা, এরকম 3টা বাচ্চা চিৎকার করতে করতে তার সামনে দিয়ে গিয়ে দৌড়ে ট্রেনের সামনে ঝাঁপ দেয় এবং খুব জোরে চিৎকার করতে করতে ট্রেনের সামনে যাচ্ছিল। তো বশির মিয়া ট্রেনের আলো স্পষ্ট দেখতে পান 3টি বাচ্চাকে দৌড়ে যেতে দেখতে। উনি তো চিন্তা করেন কি এবার 3টা বাচ্চা ট্রেনের সামনে দৌড়ায় কেন, ওর কি সুইসাইড করতে যাচ্ছে নাকি? তো উনি আবার বলছেন, এই বাবুরা দাঁড়াও দাঁড়াও, কোথায় যাও, মারা যাবা তো। তো তার কোনো কথাই শুনছে না, বাচ্চাগুলো সোজা ট্রেনের দিকে দৌড়াচ্ছে। একটা সময় উনি বুঝতে পারলেন যে এদেরকে আর উনি রক্ষা করতে পারবেন না। উনি চেষ্টা করেছিলেন। যখন ট্রেনটা একদম কাছে চলে আসে, বশির মিয়া চোখ বন্ধ করে ফেলেন এবং 2 কানের মধ্যে আঙ্গুল দিয়ে আল্লাহর নাম নিতে থাকেন। খুব ভয় পেয়েছিলেন যে চোখের সামনে এরকম 3টা বাচ্চা উনি রক্ষা করতে পারলেন না। কয়েক সেকেন্ড পরেই ট্রেন তার পাশ দিয়ে চলে যেতে থাকে। এবার বশির মিয়া চোখ খোলে এবং দেখতে পান যে এই ট্রেনটা একটা মালগাড়ি। আর উনি একটা জিনিস ভাবতে থাকে যে ট্রেনটার সামনে 3টা বাচ্চা লাফ দিয়ে সুইসাইড করলো, কিন্তু ট্রেনের ড্রাইভার একটাবারের জন্য হর্ন বাজালো না। সাধারণত ট্রেনের ড্রাইভার ট্রেনের সামনে কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী আসলে হর্ন দিয়ে সতর্ক করে, কিন্তু এখানে ট্রেনের ড্রাইভার কোনো হর্নই দেন নাই। আবার ভাবেন যেহেতু বিষয়টা দ্রুতই ঘটে গেছে, হয়তো ট্রেনের ড্রাইভার বা ট্রেনের মাস্টার যিনি উনি বুঝতে পারেন নাই। তো বশির মিয়া একবার ভাবে সে রেল লাইনে উঠে বিষয়টা দেখবে যে সবাই কি মারা গেছে নাকি কেউ বেঁচে আছে। আবার তিনি কিছুটা ভয়ও পান, লাশগুলো যদি আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে সেক্ষেত্রে উনি ভয় পেতে পারেন, কারণ এখনো তাকে অনেক রাস্তা যেতে হবে।
এই জন্য তার মধ্যে একটা দ্বিধা কাজ করছিল। যদিও তিনি অনেক সাহসী মানুষ ছিলেন, তারপরও তার মধ্যে একটা ভয় কাজ করতে থাকে। যাই হোক, উনি সিদ্ধান্ত নেন উনি রেল লাইনের পাশের যে কাদামাটির রাস্তা দিয়ে যতদূর যাওয়া যায় যাবেন। তো বশির মিয়া মাটির রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন। উনি মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু উনি প্রায় সময় রেল লাইনের উপর চোখ রাখছেন যে 3টি বাচ্চার লাশ উনি দেখতে পান কিনা। উনি যেই জায়গায় বাচ্চাগুলোকে ট্রেনের সামনে লাফিয়ে পড়তে দেখেছিলেন, সেই জায়গায় এসে উনি একটু ভালো করে দেখার চেষ্টা করেন যে এখানে কিছু দেখা যায় কিনা, কিন্তু উনি তখনও মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। উনি খুব ভালো করে খেয়াল করে দেখতে পেলেন যে রাস্তাটা আপনি পার হয়ে গেছেন, কিন্তু ওই বাচ্চাগুলো ট্রেনের যেই জায়গাটাতে ঝাঁপিয়ে পড়েছিল ওই জায়গায় উনি পার হয়ে চলে এসেছেন, কিন্তু উনি কোনো লাশের কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছেন না। উনি ভাবেন ট্রেন হয়তো এই লাশগুলোকে সামনের দিকে টেনে নিয়ে চলে গিয়েছে, এই জন্য হয়তো উনি কিছু দেখতে পাচ্ছেন না। উনি বাচ্চাগুলোর কথা ভাবছেন আর ওনার মতো করে হেঁটে যাচ্ছেন। মনটা ওনার খুব খারাপ, কারণ হঠাৎ এমন একটা জিনিস ওনার সামনে চলে আসলো। এগুলোতে যে প্যারানর্মাল কোনো বিষয় রয়েছে তখনও কিন্তু উনি বুঝতে পারেননি বা ভাবেননি, এগুলো ওনার মাথায় আসেনি। কিছু দূর যাওয়ার পর মিয়ার বাগান নামক একটা বিশাল তাল এবং আম গাছ মিশ্রিত একটা বাগান পড়ে। ওই বাগানের কাছে আসতেই উনি দেখেন সামনে 8টা কি 10টা বাচ্চা তার দিকে আসছে। তারা এসেই বশির মিয়াকে জিজ্ঞেস করে যে আপনি 3টে বাচ্চাকে দেখেছেন আমাদের মতো? তো বশির মিয়া খেয়াল করেন যে বাচ্চাগুলো খুব ময়লা পোশাক পরেছে এবং এই ময়লা আবর্জনা মার্কা পোশাক পরার কারণে শরীর থেকে এক ধরনের দুর্গন্ধ বের হচ্ছে। খুব বিশ্রী দুর্গন্ধ, বিষয়টা এরকম নয়। অনেকে থাকে না যে অনেকদিন গোসল করে না, ময়লা আবর্জনা মাখারও কাপড় পরে আছে, তখন এক ধরনের দুর্গন্ধ বের হয়, ওরকম দুর্গন্ধ আর কি। তো বশির মিয়া আরো খেয়াল করেন যে যেই 3টি বাচ্চাকে উনি ট্রেনের নিচে ঝাঁপ দিতে দেখেছেন তারা এবং এই বাচ্চাগুলো একই বয়সের এবং উচ্চতা এবং দেখতেও অনেকটা একই রকমই, তবে চেহারা পার্থক্য আছে। তখন ওই বাচ্চাগুলো বশির মিয়াকে বলে যে 3টি বাচ্চাকে আপনি কি দৌড়ে যেতে দেখেছেন, যে যারা হঠাৎ করে ট্রেনের উপর ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল? তো একথা শোনার সাথে সাথে বশির মিয়া বলেন, হ্যাঁ আমি এরকম দেখেছি, আমার সামনেই ওই 3টা বাচ্চা ট্রেনের সামনে ঝাঁপ দেয়। তখন এগুলো শোনার সাথে সাথে ওই বাচ্চাগুলো বশির মিয়ার সামনে চিৎকার করে কান্না শুরু করে দেয়। এর মধ্যে একটি বাচ্চা বলে ওঠে, ভাই আপনি একটা খবর পৌঁছে দিতে পারবেন? তো বশির মিয়া বলে ওঠে, কি খবর, কোথায় পৌঁছে দিতে হবে? তখন আরেকটি বাচ্চা বলে ওঠে, সামনে কিছু দূর যাওয়ার পর আপনি একটি বাগান দেখতে পাবেন, ওই বাগানের মধ্যেই দেখবেন একটি বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে একটু খবর দেবেন যে আপনি 3টি বাচ্চাকে ট্রেনের নিচে ঝাঁপ দিতে দেখেছেন। ওই 3টি বাচ্চা ওই বাড়িরই সন্তান, আপনি একটু কষ্ট। ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। করে বাড়িতে খবরটা দিয়েন। এই কথা বলা শেষ করে সবাই মিলে কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে যেখানে বশির মিয়ার জায়গাটা দেখিয়েছিলেন বশির মিয়া যে ওই জায়গাতে ওরা ঝাঁপ দিয়েছে, ওই দিকে চলে যেতে থাকেন। যাই হোক, বশির মিয়া কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকেন। একবার ভাবে যে ছোট ছোট বাচ্চাগুলোর পিছনে পিছনে গিয়ে তাকে সাহায্য করবে। ওরা আবার ওই রেল লাইনের দিকে গেল, আবার ভাবে যে বাচ্চাদের বাড়িতে খবর দেওয়াটাই ভালো হবে। উনি এইভাবে সামনে এগিয়ে যেতে থাকেন। পেছন থেকে উনি দূর থেকে ভেসে আসা কান্নার শব্দ শুনতে থাকেন। সামনে কিছু দূর যাওয়ার পর উনি একটি বিশাল বাগান দেখতে পান এবং উনি ওই বাগানের মধ্যে ঢুকে দেখেন দূর একটা জায়গা থেকে আলো ভেসে আসছে। বশির মিয়া আলো লক্ষ্য করে এগিয়ে যেতে থাকেন। উনি যত আলোর কাছাকাছি আসতে থাকেন উনি মাটির 2টো ঘর দেখতে পান। সেই ঘর দুটো আরো স্পষ্ট হতে থাকে ওনার চোখের সামনে। এই আলোটা তাদের ওই উঠোন থেকেই আসছে এবং ওই উঠোন বরাবর 3টি চৌকির মতো কিছু রাখা রয়েছে।
যখন বশির মিয়া একেবারে ওই আলোর কাছাকাছি চলে আসেন, তখন উনি কিছুটা ঘাবড়িয়ে যান। উনি দেখেন যে যে তিনটা চৌকি ভেবেছিলেন, এগুলো আসলে চৌকি না, তিনটা খাটিয়া। কিন্তু খাটিয়াতে তো কোনো লাশ নেই এবং আশেপাশে কোনো মানুষই নেই। উনি আরো খেয়াল করেন উঠোন থেকে একটু দূরে একটা মাটির ঘর, সেখান থেকে কান্নার আওয়াজ আসছে। মনে হচ্ছে অনেকগুলো মানুষ ওই ঘরের মধ্যে কান্নাকাটি করছে। উনি একটা বিষয় চিন্তা করেন যে আচ্ছা, আমাকে এই বাড়িতে এসে তিনটা বাচ্চার খবর দিতে বললো, তা আমি আসছি এখানে, তাহলে কি আমার আগেই অন্য কেউ এসে খবর দিয়েছে যার কারণে তারা কান্নাকাটি করছে? উনি এগুলো ভাবছেন। তারপরও চিন্তা করলেন যেহেতু আমি এত দূর এসেইছি, এদের কাছে খবরটা দিয়েই যাই। তো এই চিন্তা করছেন উনি। তো উনি ওই ঘরের দরজার কাছে যান এবং বলতে থাকেন, বাড়িতে যারা আছেন একটু বাইরে আসেন, আপনাদের সাথে দরকার আছে। এই কথা বলার পর ওই ঘর থেকে কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়, কিন্তু ঘর থেকে কেউ বের হয় না। বশির মিয়া আবার ডাকতে থাকেন, কিন্তু ওই ঘর থেকে কোনো সারা শব্দ নেই। বশির মিয়া আবারও ডাকতে থাকেন। এবার উনি খেয়াল করেন ঘরের দরজাটা ক্যাচ 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 শব্দ করে খুলে যায়। তারপর ওখান থেকে কোনো মানুষ বের হয় না। উনি কিছু সময় অপেক্ষা করার পর চিন্তা করেন যে আমি একটু দরজা দিয়ে অল্প একটু ঢুকি, দেখি ভেতরে কে আছে। তো বশির মিয়া সেই ভাবনা অনুযায়ী যখনই দরজা দিয়ে ঘরের মধ্যে তাকিয়েছেন, উনি চমকে ওঠেন। উনি দেখেন ঘরের ভেতরে কেউ নাই এবং পুরো ঘরের ভেতরে জ্বলন্ত কয়লা জ্বলছে। ঘরের যে ফ্লোর বা মেঝে, সেখানে অসংখ্য জ্বলন্ত কয়লা। এটা দেখে উনি বেশ ঘাবড়িয়ে যান। উনি ভাবেন এই ঘর থেকেই না কিছুক্ষণ আগে কান্নার আওয়াজ আসছিল, কিন্তু এখানে তো কেউ নাই। আর এই জ্বলন্ত কয়লার উপর তো কোনো মানুষের থাকা সম্ভব নয়। উনি তাড়াতাড়ি করে ঘর থেকে নেমে আসতে গিয়ে উঠোনে ওনার চোখ যায়। তখনই বশির মিয়া দেখেন তিনটি খাটিয়ার মধ্যে তিনটি বাচ্চার লাশ, এবং পাশে ওই যে বাচ্চাগুলোকে একটু আগে দেখেছিলেন, যারা কান্নাকাটি করতে করতে আবার রেল লাইনের দিকে যাচ্ছিল, এই বাচ্চাগুলো এখানে এসেছে কান্নাকাটি করছে। বশির মিয়া এইবার বুঝতে পারেন যে উনি যা দেখছেন এবং ওনার সাথে যা ঘটছে কোনোটাই স্বাভাবিক ঘটনা না। উনি হিসাব মেলাতে থাকেন, কেন ট্রেনের ড্রাইভার হর্ন দেন নাই? কারণ ট্রেনের ড্রাইভার কিছু দেখেই নাই, তো হর্ন দেবে কিভাবে? আর কেন তিনি এই বাড়িতে এসেই তিনটি খাটিয়া দেখতে পেলেন এবং এই ঘর থেকে কান্নার আওয়াজ শোনার পরও ঘরে কাউকে দেখতে পেলেন না? ঘরের ভেতরে কয়লার আগুন দেখলেন এবং এত দ্রুত লাশ নিয়ে এসে এই খাটিয়ার উপর রাখাও তো সম্ভব নয়। উনি বুঝতে পারেন যে উনি ভয়ানক কোনো কিছুর পাল্লায় পড়েছেন। বশির মিয়া সিদ্ধান্ত নেন যে উনি যে বুঝে ফেলেছেন যে এরা সবাই মানুষ না, অন্য জগতের বাসিন্দা, এইটা তাদের বুঝতে দেবে না। যেভাবেই হোক ফজরের আজান পর্যন্ত তাদের সাথে থাকতে হবে, ওদের মতো করে চলতে হবে, না হলে এদের থেকে বেঁচে ফেরা যাবে না। আর এমনিতেও বশির মিয়া সাহসী মানুষ ছিলেন। তো উনি আস্তে আস্তে খাটিয়ার কাছে যান এবং বাচ্চাগুলোকে বলেন যে আমি তো বাড়িতে এসে কাউকে পেলাম না। তখন বাচ্চাদের মধ্যে একজন কান্না থামিয়ে বলে ওঠে, বাড়ির লোকজনের আসতে দেরি হবে, আমরা একজনকে খবর পাঠিয়ে দিয়েছি, আপনি আমাদের সাথে একটা কাজ করে দিবেন। তখন বশির মিয়া বলেন, কি কাজ করতে হবে? তখন তারা বলে যে আপনি এই তিনটি লাশের জন্য তিনটি কবর খুঁড়ে দিতে পারবেন। বশির মিয়া রাজি হয়ে যান, কারণ তিনি ভাবেন এই কবর খুঁড়তে খুঁড়তে উনি একটা দীর্ঘ সময় এদের থেকে আড়ালে থাকতে পারবেন, আর সময়ও লাগবে, এই সুযোগে ফজর আজান দিয়ে দিতে পারে। তো বশির মিয়া বলেন যে কোন জায়গায় কবর খুঁড়ে দিতে হবে আপনারা বলেন। তখন একটা বাচ্চা বলে, চলেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই বলে ওই বাচ্চাটি ঘরের পেছনে একটা ঝোপের কাছে নিয়ে যায় এবং পাশাপাশি তিনটি কবর খুঁড়তে বলেন। তো বশির মিয়া দেখেন কবর খুঁড়তে যা যা লাগে আগে থেকে ওখানে সবকিছু রেডি করা আছে। এর মধ্যে কিন্তু বশির মিয়া ঘরের ওপার থেকে কান্নার আওয়াজ আবারও শুনতে থাকেন। ওই বাচ্চাটা সবকিছু বুঝিয়ে দিয়ে চলে যায় এবং বলে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে বশির মিয়া যেন এখান থেকে জোরে করে বলে, তাহলে তারা এসে সেটা দিয়ে যাবে, কিন্তু কোনোভাবে যেন ঘরের ওপারে না যায়। তো বশির মিয়া বলে ঠিক আছে, সে যাবে না। তখন ওই বাচ্চাটাও চলে যায়। আর বশির মিয়া ভাবছেন যেভাবেই হোক উনি একটি কবর কাটতে কাটতেই যেন ফজরের আজান দিয়ে দেয়, আর উনি কবরটা কাটবেনও ধীরে সুস্থে, সেভাবে উনি কাজ করবেন। তো বশির মিয়া জানতো আজান দেওয়ার সাথে সাথে এই জিনিসগুলো কিন্তু হারিয়ে যাবে। বশির মিয়া তো কবর কাটা শুরু করেছেন।
ওদিক দিয়ে কিন্তু কান্নার আওয়াজ আসছে। কিছু সময় পর বশির মিয়া খেয়াল করেন ওই বাড়ি থেকে একবার কান্নার আওয়াজ আসে, আবার হাসির আওয়াজ আসে। উনি বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করেন। উনি বুঝতে পারেন এই বাচ্চাগুলো কিছু সময় হাসে, আবার কিছু সময় কান্নাকাটি করে। আর বশির মিয়া ভাবছেন যে কখন যে এখান থেকে মুক্তি পাবো, নাকি আমার জীবন এখানেই শেষ হয়ে যাবে। উনি এইবার ওইদিকে খেয়াল না করে উনি মাটি কাটায় মনোযোগ দেন। আস্তে আস্তে মাটি কাটছেন, এভাবে অনেকটা সময় চলেও যায়। এক সময় বশির মিয়া খেয়াল করেন বাগানের এক পাশ দিয়ে বিশাল বাতাস আসছে, ভয়ানক এক বাতাস। এই বাতাস আসার শব্দ শোনার সাথে সাথে ওই যে ওই পাশ থেকে বাচ্চাদের হাসি কান্নার যে আওয়াজ আসছিল সব থেমে যায়। উনি কবরের মাটি কাটা বাদ দিয়ে মাটির উপর দাঁড়িয়ে যান যে এমন বাতাস আসছে এখানে, ব্যাপারটা কি। তো হঠাৎ করে বাতাসটা থেমেও যায় এবং অল্প কিছু সময় পর বাগানের ভেতর থেকে কিছু একটা আসার শব্দ পাচ্ছেন। কোনো কিছু ভেঙে চলে আসছে ওই দিকটাতে। তো উনি কোদাল নিয়ে দাঁড়িয়ে যান। হঠাৎ করে উনি দেখেন বিশাল আকৃতির দুটো সাপ ওনার দিকে তেড়ে আসছে। ভয়ানক সাপ, এত বড় সাপ উনি জীবনে কখনো দেখেন নাই। আর এটা দেখে উনি খুবই ভয় পান। উনি বুঝতে পারেন যে এরা আসলে কোনো স্বাভাবিক সাপ নয়, কারণ স্বাভাবিক সাপ এত বড় হবে না। উনি ওই সাপ দুটি দেখছেন, ভয়ও পাচ্ছেন। যখন দেখছেন সাপ দুটি কাছাকাছি চলে এসেছে, তখন বশির মিয়া কান্নাকাটি শুরু করে দেয়, হাত জোর করে বলে যে আপনারা আমার সাথে এমন করছেন কেন? আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেন। আমার 3 মাসের একটা শিশু বাচ্চা আছে, আমাকে আমার সন্তানের কাছে এবং আমার স্ত্রীর কাছে যেতে দেন। একথা বলার পর ওই সাপ দুটি থেমে যায় এবং ওই সাপ দুটি ঘাড় বাঁকিয়ে একজন আর একজনের দিকে তাকায়। মনে হচ্ছে যে সাপ দুটি খুব অবাক হয়েছে। সাপ দুটি কি করে, এরা মাথা ঘুরিয়ে যেদিক দিয়ে এসেছিল ওই দিকে চলে যায়। এর অল্প কিছু সময় পর ঠিক ওই বাগানের ভেতর থেকে স্বাভাবিক মানুষের বেশে 2 জন মানুষ বেরিয়ে আসে। একজনের বয়স একটু বেশি, আর একজন মাঝারি বয়সের, দুজনই পুরুষ মানুষ। এবং তাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা হয়েছেটা কি, বলো তো তুমি এখানে কিভাবে আসলা? তখন বশির মিয়া ওই 2 জনকে বলেন যে এই বাড়িতে 3টি বাচ্চা মারা গেছে, আর অন্য বাচ্চারা আমাকে কবর খুঁড়ে দিতে বলেছে, আমি সেটাই করছি। তখন ওই 2 জন ব্যক্তি বলে তুমি আমাদের সাথে চলো, তোমার কোনো ভয় নেই। এদিকে কিন্তু ওই বাতাস আসার পর থেকেই ওই বাড়ির ভেতরে হাসি কান্নার আওয়াজ কিন্তু বন্ধ হয়ে গেছিল, নতুন করে আর কোনো আওয়াজ আসেই নাই। তখন বশির মিয়াকে সাথে করে ওই 2 জন ব্যক্তি ওই বাড়ির উঠোনে আসে এবং দেখে যে ওখানে 12 থেকে 13টি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। ওখানে কিন্তু কোনো খাটিয়া নাই, আর ভয়ে সব কয়টা বাচ্চা ঠক ঠক করে কাঁপতেছে। এর মধ্যে বৃদ্ধ যিনি একটা ছেলেকে কাছে রাখেন এবং তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে বলো। এই লোকটা এইখানে কিভাবে আসলো? তার তো একা একা এখানে আসার কথা না, সত্যি করে বলো ঘটনা কি। তখন ওই বাচ্চাটি ওই বৃদ্ধকে সবকিছু খুলে বলে। ওই বাচ্চার মুখ থেকে সব কথা শোনার পর ওই মাঝ বয়সী যেই মানুষটা ছিল উনি ঘরের ভেতরে চলে যান এবং সাথে করে বেতের মতো কিছু একটা নিয়ে আসেন, যেটা লাঠি বলা চলে, আবার শক্ত বলতে যে একটা গাছের ডাল যেরকম শক্ত হয় ওরকম না, বেত তো বাঁকানো যায়, তো ওই রকম একটা। উনি এই জিনিসটা নিয়ে এসে প্রত্যেকের পিঠে সজোরে একটি করে বাড়ি মারে, কিন্তু 2টা বাচ্চাকে মারে নাই। আর সব বাচ্চাগুলোকে বশির মিয়ার সামনে নিয়ে আসে এবং ওই বাচ্চাগুলোকে বলে একসাথে তোমরা বশির মিয়ার কাছে ক্ষমা চাবা। বাচ্চারা বশির মিয়ার কাছে ক্ষমা চান। তখন ওই 2 ব্যক্তি বশির মিয়াকে বলেন যে আপনি এই বাচ্চাগুলোকে ক্ষমা করে দেন, ওরা আসলে বুঝতে পারে নাই, ছোট তো, জ্ঞান বুদ্ধি অতটা হয়নি, আসলে আমাদেরই ভুল, আমরাও ওদেরকে আসলে ওইভাবে শিক্ষা দিতে পারি নাই। তখন বশির মিয়া বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। ওই যে বৃদ্ধ যিনি, ওই বৃদ্ধ তখন বলে ওঠেন যে আপনাকে আমরা ওই রেল লাইনের যে জায়গা থেকে নিয়ে এসেছিল ওরা পথ দেখিয়ে আমাদের এই জগতে, আপনাকে ওইখানে পৌঁছে দিয়ে আসছি। তখন বশির মিয়া বলেন যে আমাকে যদি আমার বাড়ির কাছাকাছি পৌঁছে দেন খুব ভালো হয়, আমি কোনো কিছু চিনতে পারছি না এখন, আমি খুব ভয় পাচ্ছি। তখন
ওই যে বৃদ্ধ লোকটি উনি ওই মাটির ঘরে ঢোকেন যেখানে বশির মিয়া ওই যে জ্বলন্ত কয়লা দেখতে পেয়েছিলেন আর কি। উনি অল্প কিছু সময় পর ওই ঘর থেকে বের হন, হাতে একটা ছোট্ট পুটলি এবং এক গ্লাস পানি হাতে নিয়ে। ওই বৃদ্ধ বলে ওঠেন, আপনি তো অনেক পরিশ্রম করেছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে কিছু সম্মানই দেওয়া হচ্ছে, আর আমরা খুবই লজ্জিত আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটার কারণে। তো বশির মিয়া তো ওই যে উপহার এটা না নেওয়ার জন্য খুব জোরাজোরি করতে থাকে। এক পর্যায়ে বৃদ্ধ বলে ওঠে, আপনি যদি এই গিফট নেন আমরা অনেক খুশি হব, আর আপনি যদি না নেন তাহলে আমি অপমানিত বোধ করব। তো এক পর্যায়ে বশির মিয়া ওই পুটলিটি গ্রহণ করেন এবং পকেটে রেখে দেন। এরপর ওই লোকটি বশির মিয়ার হাতে এক গ্লাস পানি দিয়ে বলেন যে আপনি অনেকক্ষণ ধরে কাজ করেছেন, আপনাকে অনেকটা ক্লান্ত মনে হচ্ছে, আপনি এই পানিটা খান, ইনশাল্লাহ আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। তো বশির মিয়া অনেক ভয় পেলেও এই দুই ব্যক্তির ব্যবহারে উনি আশ্বস্ত হন এবং ওই বৃদ্ধর কাছ থেকে গ্লাসটি নেন, পুরো পানিটা খেয়ে ফেলেন। আসলেই উনি খুব ক্লান্ত ছিলেন, গলাও শুকিয়ে গিয়েছিল। এরপর বশির মিয়ার আর কোনো কিছু মনে নাই। ওরা যখন জ্ঞান ফেরে তখন দেখেন উনি একটা মসজিদের সামনে হেলান দিয়ে বসে আছেন, পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, আর এই ব্যক্তি হচ্ছে সাখাওয়াত হুজুর। বশির মিয়া তখন বলে ওঠে, আমি কোথায় আছি? তখন সাখাওয়াত হুজুর বলেন, আপনি মুন্সিগঞ্জের একটি মসজিদের পাশে আছেন। মসজিদের পাশে, ওই লোকটি বলে নাকি মসজিদের পাশে একটি রুম আছে, সেখানে আমি শুয়েছিলাম, কেউ একজন আমার দরজায় কয়েকবার ধাক্কা দিলে আমি বের হয়ে দেখি আপনি আমার রুমের সামনে অচেতন অবস্থায় পড়ে আছেন। আপনাকে উঠিয়ে একটু হেলান দিয়ে বসাই এবং আপনার মুখে পানি ছিটা দেই, এরপর আপনার জ্ঞান ফেরত আসে। তা আপনি এখানে কিভাবে আসলেন? তখন বশির মিয়া সাখাওয়াত হুজুরকে সব কথা খুলে বলেন। সব বলার পর সাখাওয়াত হুজুরকে জিজ্ঞেস করেন এখন কত রাত হয়েছে। তখন হুজুর বলেন যে রাত 3টার মতো বাজে। তো অনুমান করে বলেছিলেন নাকি, ওই সময় হুজুর হাতে ঘড়ি ছিল না। তখন ওই হুজুর বশির মিয়াকে তার রুমের ভিতরে নিয়ে যায়, কোরআনের কিছু আয়াত পড়ে তাকে ফু দেন, আর ওই হুজুর বলেন যে আপনি মনে হয় ভালো জিনেদের কবলে পড়েছিলেন, আশা করা যায় ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। তো ওই রাতেই বশির মিয়া তার পকেট থেকে সেই পুটলিটা বের করেন এবং পুটলির মুখ খোলেন, আর বশির মিয়া এবং সাখাওয়াত হুজুর একসাথে দেখেন ভেতরে অনেকগুলো খুচরো পয়সার কয়েন রয়েছে আর কি। তো গুণে দেখা গেল সব মিলিয়ে 100 টাকা আছে। তো 1978 সালের দিকে 100 টাকা মানে কিন্তু অনেক টাকা। সাখাওয়াত হুজুর পয়সা বের করার পর পুটলিটা হাতে নিয়ে দেখেন যে এটি এক ধরনের চামড়া দিয়ে তৈরি করা। তো সাখাওয়াত হুজুরের ভাষ্য মতে সম্ভবত ভেড়া বা ছাগলের চামড়া দিয়ে তৈরি। তো ওনার আবার এই ব্যাগটা খুব পছন্দ হয়, মানে পুটলিটা। উনি বলেন যে ভাই আপনি কি এটা আমার কাছে বিক্রি করবেন? আমার কাছে 5 টাকা আছে, আপনি আমার কাছে এই 5 টাকা বিক্রি করতে পারেন। তো বশির মিয়া বলেন যে আচ্ছা ঠিক আছে দেন। 5 টাকার বিনিময়ে হুজুর পুটলিটা বশির মিয়ার কাছ থেকে কিনেন। তো বশির মিয়া টাকার বিনিময়ে যে শুধু দিয়েছেন বিষয়টা এমন নয়, ওই হুজুর এত রাত্রে তাকে সাহায্য করেছেন, এই জন্য তিনি জিনিসটা তাকে দেন। আর হুজুরের কাছে ওই সময় 5 টাকাই ছিল, এই জন্য 5 টাকা তাকে দিয়ে দেন। তো বশির মিয়া সকাল পর্যন্ত অপেক্ষা করেন, সকাল হলে সাখাওয়াত হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে উনি চলে যান। এরপর হুজুর সেই দিন পার হয়ে রাত আসে। এর মধ্যে ওই দিন এক ব্যক্তির কাছে উনি 1.5 টাকা পেতেন আর কি, ওই ব্যক্তি তাকে 1.5 টাকা দিয়ে যায়, মানে 1 টাকা 50 পয়সা। ওই টাকা উনি ওই পুটলির মধ্যে রেখে ঘুমিয়ে পড়েছিলেন। পরদিন সকালে উনি সেই পুটলিটি আর পান নাই, আর সেই 1.5 টাকা কিন্তু ওনার যেখানে পুটলিটা রেখেছিলেন আর কি সেখানেই পড়ে আছে। উনি বিষয়টা নিয়ে খুব অবাক হন। যাই হোক, এর বেশ কিছুদিন পরে একজন বড় হুজুরের সাথে দেখা হলে সাখাওয়াত হুজুর বশির মিয়ার সাথে ঘটনাটা সবকিছু খুলে বলেন এবং ওই পুটলির বিষয়টাও খুলে বলেন। হুজুর কিছুদিন পরে তাকে যেতে বলেন। কিছুদিন বাদে সাখাওয়াত হুজুর গিয়ে দেখা করেন। তখন হুজুর বলেন যে ওই মিয়ার বাগানে এক জিন পরিবার বসবাস করে, এরা সবাই খুব ভালো জিন। এই পরিবারে 10 থেকে 11টা বাচ্চা আছে, তারাও খুব ভালো। তো ওই দিন ওই বাচ্চাগুলোকে একসাথে রেখে দূরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বাড়ির মুরব্বীরা। এর মধ্যে বেশ দূর থেকে 2টি বাচ্চা জিন এই মিয়ার বাগানে বেড়াতে আসে। ওরা আবার একটু দুষ্টু প্রকৃতির, খুব খারাপ তা না, এটা একটু দুষ্টু প্রকৃতির আর কি, চঞ্চল। যখন এদের সাথে দেখা হয় তখন ওরা গল্প গুজব করতে থাকে। হঠাৎ করে বশির মিয়াকে দেখে ওই বাচ্চা দুটির মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে, বলে বশির মিয়াকে তারা ভয় দেখাবে, শুধু ভয় দেখাবে, এর থেকে বেশি কিছু না, তাকে কোনো ক্ষতি করবে না।
প্রথমে অন্য বাচ্চাগুলো রাজি না, বলে যে না, আমাদের বাসার লোক জানলে আমাদেরকে খুব মারবে, রাগ করবে, বলেছে যে মানুষদেরকে ভয় দেখানো যাবে না। তো কিন্তু কোনো তো ক্ষতি করবে না, ওই মানে এরকম চিন্তা করেছে আর কি, পরে রাজি হয়ে যায়। মূলত এই বিষয়টা থেকেই ওই যে 3টা বাচ্চা ট্রেনের সামনে ঝাঁপ দেয়া, তারপরে যে ভিতরে নিয়ে আসা, এই যে একটা নাটক সাজায়, তারা একটা মায়াজাল সৃষ্টি করে। আর এত কিছু করার পরও যখন বশির মিয়া ভয় পাচ্ছিল না, তখন তারা রুমের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা দেখায়। ওরা ভেবেছিল এইটা দেখে উনি যেদিক দিয়ে আসছিলেন দৌড়ে ওইদিকে চলে যাবেন, কিন্তু তারপর যখন ভয় পান নাই, তখন তাকে কবর খুঁড়তে বলে। ওরা ভাবে কবর খুঁড়তে খুঁড়তে হয়তো সে ভয় পাবে আর এখান থেকে পালিয়ে যাবে। এই জন্য তারা একবার হাসে, একবার কান্না করছিল। এই শব্দ শুনেও বশির মিয়া কেন পালাচ্ছে না ওখান থেকে, তারা চিন্তা করছে যে এই লোক পালায় না কেন। আসলে বশির মিয়া তো আবার অন্য চিন্তা করছিল। এর মধ্যে যখন বাতাস শুরু হয়, তখন ওই বাচ্চাগুলো বুঝতে পারে সর্বনাশ, তার পরিবারের লোকজন তো আসতেছে। এই জন্য বাচ্চাগুলো ভয়ে চুপ হয়ে যায়। আর ওই যে 2জন আসছিল ওই পরিবারের, ওরা যখন ওই বশির মিয়াকে দেখে দূর থেকেই, তখন ওরা ভাবে নিশ্চয়ই কোনো তান্ত্রিক বা কবিরাজ টাইপের কিছু এখানে এসেছে এই বাচ্চাগুলোকে বন্দি করার জন্য। এই কারণে তারা প্রথমে ভয়ঙ্কর সাপের রূপ নিয়ে আসেন। ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমাদের চ্যানেল কিন্তু ভাই মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্সড ঘটনাগুলা, যেগুলা আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দেই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। যখন বশির মিয়া কান্নাকাটি শুরু করে দেন, তখন ওনারা বুঝতে পারেন এই লোক তো আসলে কোনো ক্ষতিকর লোক না, নিশ্চয়ই কোনো বিপদে পড়ে আসে বা অন্য কোনো কারণ আছে। এই জন্য তারা আবার খুব অবাক হয়েছিলেন, একজন আরেকজনের দিকে তাকিয়েছিলেন। পরে তারা আবার ঘুরে চলে গিয়ে মানুষের বেশ নিয়ে আসেন, যাতে বশির মিয়া ভয় না পান। আর বশির মিয়াকে সাথে নিয়ে ওই বাচ্চাদের কাছে যান। এর মধ্যে মাঝ বয়সী জিনটা ওই বেতের মতো একটা লাঠি দিয়ে সকলকে আঘাত করে, কিন্তু ওই 2টা বাচ্চাকে আঘাত করে না। কারণ হলো ওই 2টা বাচ্চা তাদের মেহমান ছিল, যদিও বা দুষ্টু ছিল, মেহমান তো, মেহমানদের এভাবে তো আর অপমান করা যায় না। তবে পরে নাকি ওই বাচ্চা দুটোকে তাদের এইখানে আসতে নিষেধ করে দেন, যে তোমরা এখানে আসবা না, আমাদের বাচ্চাদের সাথে আর মিশবে না। তো যাই হোক, ওই বাচ্চা দুটো ওখান থেকে চলে গিয়েছিল। আর পানি খাওয়ার পর বশির মিয়া অজ্ঞান হয়ে গেলে জিনেরা ভিন্ন জায়গায় মুন্সিগঞ্জের একটা মসজিদের কাছে রেখে আসে। পরবর্তীতে বশির মিয়া জ্ঞান ফেরার পর সব কথা শোনেন, আর সেখান থেকে চলেও আসেন। তার কাছে 100 টাকা ছিল। আর মূলত ওই যে সাখাওয়াত হুজুর, উনি ওই যে পুটলিটা কিনেছিলেন, কেন ওই পুটলিটা সকালবেলা আর পাননি, এর পেছনে কারণ হলো যে ওই পুটলিটা জিনেরা দিয়েছিল উপহার হিসাবে। এইটা বশির মিয়ার উচিত হয়নি টাকার বিনিময়ে বিক্রি করা। উনি যদি এমনিতে দিয়ে দিতেন তাহলে ওটা থাকতো। যেহেতু টাকার বিনিময়ে বিষয়টা বিক্রি করেছিলেন, টাকা নিয়েছিলেন, অন্তত গ্রহণ করেছিলেন টাকাটা, এই কারণেই জিনেরা বিষয়টা ভালোভাবে নেয় নাই, এই জন্য ওরা ওইটা নিয়ে গিয়েছিল। কিন্তু ওর ভেতরে থাকা 1.5 টাকা কিন্তু পড়েই ছিল। পরবর্তীতে কিন্তু ওই সাখাওয়াত হুজুরের সাথে বশির মিয়ার দেখা হয়েছিল, অনেক কথা হয়েছিল। সাখাওয়াত হুজুরের কাছে সবকিছু শোনার পর সে 5 টাকা কিন্তু ওই সাখাওয়াত হুজুরকে বশির মিয়া ফেরত দিয়েছিল। কিন্তু ফেরত দিলেও ওই পুটলিটা কিন্তু আর উনি পান নাই। তো এটাই ছিল ঘটনা।